দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 9টার খবরে। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিশ আলম। ফিয়ায় চলছে ব্রাজিল সমর্থকদের জয় উৎসব। আরো খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইজুল ইসলাম। ফাইজুল, সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ব্রাজিল জিতে গেল, কি বলছেন তারা? ফিলাডেলফিয়া আসলে এক খণ্ডে ব্রাজিলে যেমন রূপ নিয়েছে, আবার হাইতি সমর্থকরা কিন্তু কম নন। একটি ক্যারিবীয় দেশ হাইতি, যদিও তারা ফুটবল র্যাঙ্কিং এ বা ফুটবল কালচারে অতটা এগিয়ে নয়, কিন্তু ব্রাজিল আসলে সমর্থকদের হলুদের ঢেউ কিন্তু আমরা দেখছি। যে ঢেউটা মাঠেও ছিল, সে মাঠেও গর্জন ছিল। ব্রাজিলের 5 বারের চ্যাম্পিয়ন সে ব্রাজিল সমর্থকরা কিন্তু উচ্ছ্বাস করেই কিন্তু স্টেডিয়াম ছাড়ছেন। ম্যাচ শেষ হয়েছে কিছুক্ষণ হলো, তারা এখনো মাঠ ছাড়ছেন। আসলে 86 দর্শক আসলে বিপুল পরিমাণে এখানে ম্যাচ দেখেছেন এবং তারাই এই মুহূর্তে মাঠ ছাড়ছেন। দর্শক, আমরা দেখাচ্ছি যে আসলে দর্শক যারা মাঠ খেলা দেখে ফিরছেন তারা আসলে কতটা উচ্ছ্বাস নিয়ে বেরোচ্ছেন। হাইতির সমর্থকদের মুখে হাসি নেই, তবে ব্রাজিলের সমর্থকদের মাঝে বেশ আনন্দ উল্লাস আমরা দেখছি। আসলে 68,000-এর বেশি দর্শক ম্যাচ দেখেছেন স্টেডিয়ামে থেকে, যেখানে হলুদের আধিপত্যই আমরা দেখেছি। অর্থাৎ 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, তাদের সমর্থক সারা বিশ্ব জুড়েই রয়েছে। বাংলাদেশেও যেমন দুটি দলে বিভক্ত, আর্জেন্টিনা এবং ব্রাজিল, এবং সারা বিশ্ব জুড়ে আমরা এর আগে মেটলাইফ স্টেডিয়ামেও দেখেছি আসলে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস। দর্শকরা স্টেডিয়াম ছাড়ছেন, ব্রাজিলের জয়ের অপেক্ষা যারা ছিলেন তারা জয় দেখেছেন। আবারও চালু হবে মালয়েশিয়ার শ্রমবাজার, থাকবে না সিন্ডিকেট, নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে তৈরি হয়েছে এমন প্রত্যাশা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ নিয়ে কুয়ালালামপুর সরকারের অনাস্থা কাটানোর বড় সুযোগ হতে পারে প্রধানমন্ত্রীর এই সফর। সম্রাট হোসেনের রিপোর্ট। বাংলাদেশি কর্মীদের অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। দেশটিতে বিভিন্ন পেশায় কাজ করছেন প্রায় 20 লাখ বাংলাদেশি। বহু সংস্কৃতি আর শক্তিশালী অর্থনীতির এই দেশটিতে যেতে অনেকেই উন্মুখ হয়ে থাকেন। এর সুযোগ নেয় দুষ্টচক্র, যাকে বলে সিন্ডিকেট, যারা অতিরিক্ত অভিবাসন ব্যয় চুক্তি অনুযায়ী কাজ না দেয়া, আবার কখনো অর্থ লোপাটের ঘটনা ঘটায় অহরহ। এমন নানা অনিয়ম আর অভিযোগের জেরে 2023 সালে কলিং ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এই বন্ধ শ্রমবাজার খোলার ব্যাপারে নানান দেন দরবার করা হয়েছে, কিন্তু কাজ হয়নি। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে তৈরি হয়েছে আশাবাদ। দেশটিতে থাকা প্রবাসীরা বলছেন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা গেলে বাংলাদেশিদের জন্য খুলবে কলিং ভিসার দুয়ার। প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের কিছু প্রত্যাশা রয়েছে, যেমন বৈধ পথে মালয়েশিয়ায় পাড়ি জমানো প্রতিটি বাংলাদেশি শ্রমিকের সামাজিক নিরাপত্তা, অভিবাসন এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজের পাশাপাশি নিয়মিত বেতন ভাতা যেন পরিশোধ করা হয়। আমাদের প্রত্যাশা থাকবে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। যে শ্রমবাজারে থাকবে না সিন্ডিকেট, যে শ্রমবাজারে থাকবে না দুর্নীতি। বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে গ্রাজুয়েট পাস ভিসাটা নাই, এই সুবিধাটা নাই। উনি যাতে এসে মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে এই সুবিধাটা চালু করেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও এই সফরকে শ্রমবাজার খোলার সুযোগ হিসেবেই দেখছেন। বৈদেশিক কর্মসংস্থানটা সেটাকে প্রাধান্য দিয়ে মালয়েশিয়ায় আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই অনেক ধরনের আলোচনা, দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও এগিয়ে নিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী গেলে আশা করি সেটা আরও ত্বরান্বিত হবে। অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসানের পরামর্শ, এই শ্রমবাজারের সিন্ডিকেট প্রথা ভাঙার অঙ্গীকার করতে হবে দুদেশকেই। তাহলে ফিরবে আস্থা, কমবে অভিবাসন ব্যয় ও এই সংক্রান্ত হয়রানি। যেই মানুষজন অতীতের নিয়োগ প্রক্রিয়ায় যে দুষ্টচক্র ছিল তাদেরকে যদি আপনি আবার জড়িত করেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের সামনের মানুষগুলো পরিবর্তন হয়, তো নিয়োগ প্রক্রিয়া যদি একই থাকে, তাহলে আমি মনে করি যে মানুষের নিয়োগ প্রক্রিয়া থেকে আপনি খুব ভালো কিছু পাবেন না। 3 বছর আগে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়ে বন্ধ করে দিলে সে সময় 4 থেকে 5 লাখ টাকা খরচ করেও সেখানে যেতে পারেননি 18,000 কর্মী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্তে 20 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
তবে বিজিবির বাধায় তা প্রতিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। জানান, ভোরে 20 জনকে চৌকা এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে 11 জন নারী, 5 জন পুরুষ ও 4 শিশু রয়েছে। কিন্তু বিজিবির কঠোর অবস্থানে তারা বর্তমানে শূন্য রেখা থেকে 100 গজ দূরে ভারতীয় সীমান্তে অবস্থান করছে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। একই সাথে জোরদার করা হয়েছে সীমান্তের টহল ও নজরদারি। দর্শক, আমরা সীমান্ত পরিস্থিতির আরো খবরাখবর জানবো। লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, আজকে সীমান্তের অবস্থা কেমন দেখছেন, বিশেষ করে বিজিবির অবস্থান কেমন, সবকিছু মিলে আমাদের জানাবেন। সামিয়া, আজকে কিন্তু লালমনিরহাটের সীমান্তে পুশিনের তথ্য পাওয়া যায়নি। গতকাল রাত্রে পাটগ্রামের কালীঘাটে 3 জনকে পুশিন করবার চেষ্টা করা হয়েছিল রাত 2টার দিকে। বিএসএফ কিন্তু বরাবরই একটা চেষ্টা করে, যেহেতু পুরো বিএসএফ পুরো সীমান্ত বিএসএফ এর অনেকটা নিয়ন্ত্রণে। কাঁটাতারের বেড়াও তাদের, ফ্ল্যাশ লাইটও তাদের। তারা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে কাঁটাতারের বেড়ার মধ্যে যে ছোট ছোট গেট গুলো রয়েছে, পকেট গেট, সেগুলো আসলে খুলে দেয়। গতকাল রাতে পাটগ্রামের কালীঘাটে যেটি ঘটনা, রাত 2টোর দিকে ফ্ল্যাশ লাইট যখন অফ করে দেয়, তখনই কিন্তু স্থানীয় মানুষরা টের পায় যে যেহেতু ফ্ল্যাশ লাইট অফ হয়েছে, তার মানে তাদের কিছু চেষ্টা রয়েছে পুশিনের। তখনই কিন্তু বিজিবি, সাধারণ মানুষ, জনপ্রতিনিধি তারা একসাথে প্রতিরোধ গড়ে তোলে এবং সেটা করতে পারেন। গত 5 জুন যে এভাবে লালমনিরহাটের 3টি সীমান্তে পুশিন শুরু হয়েছিল, বরাবরই কিন্তু একই চিত্র লক্ষ্য করা যায়। আসলে রাত্রেবেলা বিজিবি পুশিন করবার চেষ্টা করলে ফ্ল্যাশ লাইট অফ করে দেয়। আর এটা কিন্তু অন্যতম একটা চিহ্ন, যার ফলে সাধারণ মানুষ, এলাকাবাসী, সীমান্তবাসী, বিজিবি তারা কিন্তু টের পায়। বিজিবির তো সর্বশেষ যেটি তথ্য তারা বলছেন যে পুরো 343 কিলোমিটার যে সীমান্ত রয়েছে লালমনিরহাটে, সেখানে তারা অতিরিক্ত জনবল মোতায়েন করেছে। বিজিবির যে গোয়েন্দা বিভাগ রয়েছে তারা মোতায়েন রয়েছে। সাধারণ মানুষকে তারা কাজে লাগাচ্ছে সোর্স হিসেবে। পাশাপাশি সীমান্তের যারা জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, তাদেরকে তারা এই বিষয়গুলোতে এনগেজ করেছে। করে সম্মিলিত একটা প্রচেষ্টা করে কিন্তু তারা কিন্তু সীমান্তে যতটুকু নিরাপত্তা বা নজরদারি জোরদার করবার দরকার সেটি করছে। এবং পাশাপাশি সীমান্তে আমরা দেখছি অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে তারা কিন্তু কড়া একটা নজরদারি, সীমান্ত চৌকিগুলো ছোট ছোট সেগুলো কিন্তু বাড়িয়েছে। সব মিলে লালমনিরহাটে আপাতত পরিস্থিতি শান্ত, তবে ধারণা করা হচ্ছে তো খুব সহসাই এই পুশিন খেলা আসলে বিএসএফ এর কমবে না। সামিয়া, এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সবশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা লালমনিরহাট থেকে সীমান্ত পরিস্থিতি সর্বশেষ খবরাখবর জানছিলাম। রংপুরে 2টি গ্রাম বিলীন করে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড, যেটা করা হচ্ছে 35 বছরের আগের সমীক্ষায়। এখন অভিযোগ উঠেছে, এই প্রকল্প বাস্তবায়নে যে জমি অধিগ্রহণ হয়েছে তার অর্থ অনেকেই বুঝে পাননি। রংপুর থেকে ফখরুল শাহিনের রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বরমত্তর পাড়া, যেখানে শতাধিক পরিবারের বাস। কয়েক প্রজন্মে গড়ে ওঠা এই জনপদের উপর নির্মাণ করা হবে তিস্তা সেচ ক্যানেলের সম্প্রসারিত অংশ। স্থানীয়দের অভিযোগ, এসব জমির বেশিরভাগই পৈতৃক সম্পদ, আবার কেউ কিনেছেন কষ্টের টাকায়। জমি অধিগ্রহণের বিষয়ে কিছুই জানেন না তারা, এমনকি ক্ষতিপূরণের টাকাও পাননি বলে দাবি করেছেন কেউ কেউ। ওই সময় যে আমরা টাকা পয়সা নিয়েছি এরকম ডকুমেন্ট দেখাইতে পারে না। আর প্রকৃত অর্থে আমাদের এলাকাবাসী কেউই জানতো না যে ওই দিক দিয়ে ক্যানেল যাবে আর কি। কথা হচ্ছে আমাদের ক্ষতিপূরণ দিবে, চলতি বাজারে যে পরিমাণ টাকা হয় আমাদের ওই পরিমাণ ক্ষতিপূরণ দিয়ে তখন নিয়ে যাবে। ক্ষতিপূরণ ছাড়া তো সম্ভব না। একই চিত্র রংপুর জেলার 185 কিলোমিটার খালের প্রায় 200 একর জমির মালিকদের। অধিকাংশই পাননি অধিগ্রহণের টাকা। পানি উন্নয়ন বোর্ড বলছে 1983 থেকে 1994 সালের মধ্যে এই প্রকল্পের জমি অধিগ্রহণ হয়। তবে তালিকায় কতজনের জমি রয়েছে বা কতজন ক্ষতিপূরণের টাকা পেয়েছেন তার সঠিক সে তথ্য দেয়নি দপ্তরটি। সবই আছে, আপনাকে এগুলো কিউমুলেটিভ করে দিতে আপনাকে 1 বছর সময় লাগবে। আর এটার জন্য যে পরিশ্রম যাবে সেটা পারিশ্রমিক কে দিবে? কারণ এই কাম তো আপনার জনগণকে সেবা দেওয়া কাম, সেই কাম তো হলো আমার সেচ দেওয়া। কারণ এই জমি করবে অধিগ্রহণ করলাম আর কয়জনের অধিগ্রহণ করলাম, এই তথ্য দেওয়ার জন্য যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ার তো নাই। বিশ্লেষকরা বলছেন, অধিগ্রহণের টাকা না দিয়ে খাল খনন সম্পূর্ণ আইন বহির্ভূত। একই সাথে তিস্তার পানির প্রাপ্যতা নিশ্চিত না করে এই প্রকল্প শুধুই অর্থের অপচয়। পানির সংকটটা সমাধান না করে এই খাল সম্প্রসারণের যে প্রোগ্রাম, সেটা কারিগরি দিক থেকেও কিন্তু বিজ্ঞানসম্মত নয়। জেলা প্রশাসকের দাবি, অধিগ্রহণের টাকা অনেকেই নেননি, যার কারণ জানা নেই তার।
যারা এই জমির মালিকরা ছিলেন তারা কিছুদিন আগে আমার কাছে এসেছেন, তারা অভিযোগ জানিয়েছেন যে এই অধিগ্রহণের বিষয়ে তারা কিছুই জানতেন না। তাদের বিষয়ে আসলে আইনগত কোনো প্রতিকার দেওয়া সম্ভব কিনা আমরা বিষয়টা একটু বিবেচনা করে দেখছি। 2022 সালে 14.5 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ফেজে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের সমীক্ষা করা হয় 35 বছর আগে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। তবে যে কোনো সময় আবারও হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেকে। এদিকে প্রাথমিক চুক্তি নিয়ে সুইজারল্যান্ডে বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি হলেও গেল মার্চ থেকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলছিল বিরামহীন। যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও নেতানিয়াহু ছিলেন অনড়। এতে জায়নবাদীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রতিদিনই ক্ষতবিক্ষত হয়েছে লেবাননের বহু জনপদ। টার্গেট করা হয়েছে হিজবুল্লাহর বহু স্থাপনাকে। এবার সেখানেও এলো কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির বার্তা। ইরানের সহায়তায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করেছেন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা। স্থানীয় সময় বিকেল 4টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। তবে অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে অন্তত 12টি হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া মধ্যরাত থেকে আগ্রাসনে নিহত হয়েছে অন্তত 47 জন। যুদ্ধবিরতি চললেও পরবর্তীতে যে কোনো হুমকি মোকাবেলায় ফের হামলা চালানো হতে পারে, এমন বার্তা দিয়েছে আইডিএফ। ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জেরে লেবানন থেকে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে অব্যাহত ছিল হামলা পাল্টা হামলা। এদিকে যুদ্ধবিরতির খবরে অনেকেই ফিরছেন দক্ষিণ লেবাননের দিকে। তবে ফের হামলার শঙ্কাও করছেন কেউ কেউ। স্থায়ী যুদ্ধবন্ধের আর্জি জানাচ্ছেন অনেকেই। তারা বিশ্বাসের যোগ্য না। যতক্ষণ না ইসরায়েলের সেনারা লেবানন ছেড়ে যাবে ততক্ষণ আমরা নিশ্চিন্ত হতে পারছি না। এরপরে কূটনৈতিক আলোচনা সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। ইরান যুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির খবর সামনে এলো। তবে আলোচনা স্থগিত হওয়ার কারণ স্পষ্ট করেনি কোনো পক্ষ। অনেকের ধারণা, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা শান্তি আলোচনায় প্রতিবন্ধকতা তৈরি করে থাকতে পারে। কারণ তেহরান ওয়াশিংটনের প্রাথমিক চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধের বিষয়টি উল্লেখ আছে। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই ছিল সকাল 9টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।